আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে আমার প্রভাতপেরী চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আবারও। এ পর্যায়ে বাংলাদেশ আজকে আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগ। এর পূর্বে প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ আলোচনা করা হয়েছে, যাই হোক আজকে তৃতীয় ভাগ নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তৃতীয় ভাগে বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে বলা হয়েছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে। এই ভাগে মোট অনুচ্ছেদ সংখ্যা আছে 22টি, 26 থেকে 47 ক পর্যন্ত। যাই হোক পর্যায়ক্রমে আমরা এই অনুচ্ছেদগুলো আলোচনা করব। যাই হোক, এই ভাগের প্রথম অনুচ্ছেদ নম্বর হচ্ছে 26। আচ্ছা, 26 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য সকল আইন বাতিল বলে গণ্য হবে। এখন প্রশ্ন হলো যে এই যে মৌলিক যে অধিকারগুলো যে আছে, এই মৌলিক অধিকার নিশ্চয়তার ক্ষেত্রে এই মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যে অনুচ্ছেদটা বা যে ধারাগুলো প্রণয়ন করা হয়েছে এর সাথে বা এর সাথে যদি এমন কোনো আইনের তৈরি করা হয় যে আইনটা সরাসরি মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক, তাহলে কি হবে, আপনার সেই আইনটা বাতিল বলে গণ্য হবে। কিন্তু মৌলিক অধিকারের যে বিষয়টা এটা সর্বহালাতে বহাল থাকবে। তো যাই হোক, এখানে 26-এর কতে বলা হয়েছে, এই যে 26-এর কতে এই কথাটা বলা হয়েছে যে অসামঞ্জস্য কোনো অংশ বাতিল বলে গণ্য হবে। এই ভাগের সাথে সাংঘর্ষিক বা অসামঞ্জস্য এমন কোনো আইন রাষ্ট্র প্রণয়ন করবে না। অর্থাৎ এই মৌলিক যে অধিকার, এই অধিকারগুলোর সাথে যতগুলো অধিকার এই ভাগে আছে বা এই যে তৃতীয় ভাগে আছে, এখানে যতগুলো মৌলিক অধিকার আছে, এই অধিকারগুলোর সাথে সাংঘর্ষিক এমন কোনো আইন বা অসামঞ্জস্য এমন কোনো আইন রাষ্ট্র কিন্তু প্রণয়ন করতে পারবে না। কথাটা এখানে বলেছে। 26-এর গতে বলেছে 142 নং অনুচ্ছেদের অনুযায়ী সংবিধান সংশোধনের ক্ষেত্রে এ ভাগের কোনো কিছুই প্রযোজ্য হবে না। অর্থাৎ 142 নং অনুচ্ছেদটা আমাদের বুঝতে হবে। 142 নং অনুচ্ছেদটা হলো যে আপনার সংবিধান সংশোধনের কথা ওখানে বলা হয়েছে। তো যাই হোক, সংবিধান যে সংশোধনের যে বিষয়টা যে ওখানে যেভাবে যে পর্যায়টা 142-এ বলা হয়েছে, তো যে ওই 142 নং অনুচ্ছেদের অধীনে যেভাবে সংবিধান সংশোধন করা হোক না কেন, মৌলিক অধিকারের ক্ষেত্রে সেই সংশোধনটা প্রযোজ্য হবে না। অর্থাৎ মৌলিক অধিকার কখনো বা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব না, বা যেটা আছে সেটাই নির্ধারিত থাকবে। আচ্ছা, এখানে একটু বলিয়ে রাখি, 142 নং অনুচ্ছেদকে বর্তমান হাইকোর্ট বিভাগ গত এই যে 8 জুলাই 2025 তারিখে হাইকোর্ট বিভাগ যে আপিলের রায় প্রকাশ করছে, যে পঞ্চদশ সংশোধনী বা যে বিলটা বাতিল এই সম্পর্কে যে রিট করা হয়েছিল, সেই বিলটা সে তারই প্রেক্ষিতে যে রায়টা দিয়েছে, রিট করা হয়েছিল, সেই রিটের যে রায়টা দিয়েছে, সেখানে 142 নং অনুচ্ছেদে স্থগিত বা পরিবর্তন করা হয়েছে বা প্রতিস্থাপন করা হয়েছে। সেখানে আনা হয়েছে যে গণভোট ব্যবস্থা। এখন সংবিধান সংশোধন করার জন্য গণভোট ব্যবস্থা যে ব্যবস্থা প্রচলন করা হয়েছে বা যেটা পূর্বে ছিল সেটাকে বহাল করা হয়েছে। যা হোক, ওগুলো পরে আসা যাবে। এখন 27 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আইনের দৃষ্টিতে সমতা, ইকুয়ালিটি বিফর ল। এখানে আর্টিকেলটা এখানে বাংলা এই যে প্রিপারেশন দেখেন, ইকুয়ালিটি বিফর ল। এখানে বিফর কি, এখানে বিফর হচ্ছে যে আপনার বিফরটা হলো কিন্তু আমরা যে ইংলিশ গ্রামার আর্টিকেল বিফর, এখানে এটাকে বিফরটা কিন্তু হচ্ছে আপনার কী হিসেবে ব্যবহার করেছে, এটা একটা প্রশ্ন থাকলে দেখেন আপনারা। যাই হোক, আইনের দৃষ্টিতে সমতা এটা বলা হয়েছে কত নম্বর রয়েছে, অর্থাৎ পুরুষ, বৃদ্ধ, বালক, শিশু, কিশোর, বিধবা, প্রতিবন্ধী, সমাজ যেই কার না হোক, সকলের ক্ষেত্রে সবাই রাষ্ট্রের সব নাগরিক আইনের দৃষ্টিতে কী হবে, সমান, কারোর ক্ষেত্রে কোনো বিভেদ বা পার্থক্য নাই। যাই, 28 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কি, 28 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য। এখন প্রশ্ন হলো যে এখানে প্রশ্ন থাকতে পারে যে ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন এটসেট্রা, অর্থাৎ কোনোভাবেই ধর্মের কারণে কোনো বৈষম্য করা যাবে না। ধর্ম, বর্ণ, জাতি, এই অনুচ্ছেদের 28-এর পথে বলেছে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, জন্মস্থান, নারী পুরুষ ভেদে কোনো প্রকার বৈষম্য করবে না। সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে। এই যে দেখেন এখানে বলা হয়েছে এখন নারী পুরুষ সমান অধিকার লাভ করবে, এটা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে, 28। এখন যদি বলে যে 28-এর কত নম্বর দফায় বলা হয়েছে, তাহলে 28-এর ক, সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে। ওই যে ওখানে যে সুযোগের সমতা পড়ে আসলাম দ্বিতীয় ভাগে, সুযোগের সমতা কত বলেছিল, 19-এ। কিন্তু দেখেন যে এখানে কী বলেছে যে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে, সমতা, এটা সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করে। তাহলে প্রথম বলেছে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, জন্মস্থান, নারী পুরুষ যদি কোনো রকম বৈষম্য করা যাবে না, 28-এর ক। আর 28-এর খতে বলেছে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে, এটা কত নম্বর, 28-এর খ। আর ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী এইগুলো যে কোনো কারণে শিক্ষা যে একজন বিনোদন বা বিশ্রাম বা শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবে না, এরকম ধরনের বৈষম্য করা যাবে না, এটা বলেছে 28-এর গ। 28-এর ঘতে বলেছে কারো প্রতিকূলে কোনো কিছু প্রণয়ন করা যাবে না। কারো প্রতিকূলে মানে কারো জন্য ক্ষতির কারণ হয় বা কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, সেক্ষেত্রে এমন কোনো বিধান প্রণয়ন করা যাবে না, এই কথাটা বলেছে এখানে।
এখন অনুচ্ছেদ 29 সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। এই যে এই কথাটা এর আগে যে সুযোগের সমতা আমরা বলে আসলাম 19 নম্বর অনুচ্ছেদে, আর এখানে বলেছে সরকারি, শুধু একটা স্পেসিফিক বিষয় মানে সরকারি নিয়োগ লাভের ক্ষেত্রে, সরকারি চাকরি, এখানে সরকারি সব ধরনের নিয়োগ, সব ধরনের পোস্ট বা পদের জন্য সমান সুযোগ লাভের সমতা, এবারে সুযোগ লাভের সমতা, ইকুয়ালিটি ফর অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। এটা বলো এখানে দেখেন যে 2টা অনুচ্ছেদ আছে, এই 2টা দফায় আমাদের পড়তে হবে বা মনে রাখতে হবে ভাই, কারণ এখান থেকে ওই যে 28 পড়লাম, 28 ক খ ব, তেমনি এখানে হচ্ছে 29, 1, 2 এগুলো আমাদের এইভাবে মনে রাখতে হবে দফাগুলো, কারণ এগুলো থেকে মানে এগুলো হিটিং পয়েন্ট, মানে এখান থেকে হিন্ট পয়েন্ট, মানে এখান থেকে কোশ্চেন করে বা আসে, এগুলো থেকে একটু ঘুরে ফিরে দেয়। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের ক্ষেত্রে সকল নাগরিক সমান সুযোগ লাভ করবে, অর্থাৎ সকল নাগরিক সুযোগ সমান লাভ করবে, এটা বলেছে 29-1। বা যদি বলে কত নম্বর অনুচ্ছেদে বলেছে তাহলে তখন হবে 29, আর যদি বলে কত নম্বর দফা তাহলে 29-1। আবার যদি বলে তারপরে আসেন 29-2 বলা হয়েছে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, জন্মস্থান, নারী পুরুষ ভেদে রাষ্ট্র কোনোরূপ বৈষম্য করবে না। এই যে দেখেন নারী পুরুষ ভেদে বৈষম্য করবে না, এটা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে 29, কত নম্বর দফা 29-2। ধর্ম, বর্ণ বা জাতি গোষ্ঠী কোনো কারণে বৈষম্য করা যাবে না, এটা বলা হয়েছে 29-2। এরকমভাবে একটু ঘুরে ফিরে পড়তে হবে বা জানতে হবে, বুঝতে হবে। সোজা করে বললে তো সবাই জানে, একটু ব্যতিক্রমভাবে জানা থাকলে বিষয়টা বিষয়টা ভালো হয় আর কি। দেন তারপরে অনুচ্ছেদ 30 বা আর্টিকেল 30 বিদেশি খেতাব উপাধি এগুলো নিষিদ্ধ করানো, প্রহিবিশন অফ ফরেন টাইটেলস এটসেট্রা। এখন হচ্ছে যে ধরেন যে কোনো ব্যক্তি একটা বিশেষ কাজকর্ম করছে, মনে করেন যে ধরেন যে আমরা হচ্ছে যে এই যে নোবেল প্রাইজের কথাই যদি আমরা বলি, একজনের নোবেল প্রাইজের জন্য সে হয়েছে মানে সিলেক্ট হয়েছে, তো সেই ক্ষেত্রে কী করতে হবে? দুম করে সিলেক্ট হয়েছে, আপনাকে দাওয়াত দিলেও আপনি যাই নিয়ে আসলেন না, এটা হবে না, এটা কোনোভাবে সম্ভব না। এক্ষেত্রে কী করতে হবে? রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন থাকতে, অথবা রাষ্ট্রপতির অনুমোদন থাকা লাগবে, না হলে রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কেউ বিদেশি খেতাব, পুরস্কার, ভূষণ, সম্মাননা গ্রহণ করতে পারবে না। কারণ এটাতে আপনার কূটনৈতিক ক্ষেত্রে মানে বিশাল প্রবলেমের সৃষ্টি করতে পারে, বা একটা রাষ্ট্রের এটা হচ্ছে যে একান্ত কূটনৈতিক একটা বিষয়ের সাথে জড়িত। সো এক্ষেত্রে রাষ্ট্রপতির পূর্ব অনুমোদনের প্রয়োজন আছে বিদেশি খেতাব গ্রহণের ক্ষেত্রে। আপনারা যারা আবার কি ভুল করে যায় এই কাজ করেন না, রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে যায়। যাও, এরপরে আসলো যে 31 নম্বর আইনে আশ্রয় লাভের অধিকার, রাইটস অফ প্রোটেকশন অফ ল। এখানে আইনের প্রোটেকশন বোঝায় না, মানে আইনের আশ্রয় লাভের অধিকার, অর্থাৎ আমি এই দেশের নাগরিক, আমার এই দেশের অধিকার আছে, আমার একটা নির্দিষ্ট ঘরে বা দেশে মানে আমার নির্দিষ্ট জায়গাতে বসবাস করা, স্বাধীনভাবে চলাফেরা করা, দেহ সুনাম সম্পত্তির হানি না ঘটানো। এবার এগুলোর অধিকার যেরকম আছে তেমন রাষ্ট্র বা কোনোভাবে কেউ আমার এগুলোর হানি ঘটাতে পারবে না, এগুলো নিশ্চিত করবে কি? রাষ্ট্র। অর্থাৎ আইন আশ্রয় লাভ আইন অনুযায়ী কোনো স্থানে অবস্থানরত নাগরিক ও সামরিক সময়ে দেশে অবস্থানরত ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ সুনাম বা সম্পত্তির হানি ঘটানো যাবে না। এখন কথা হলো যে এই যেখানে একটা দেখেন যে সাময়িক সময়ে দেশে অবস্থানরত, এখানে দেখেন যে কথাটা সূক্ষ্ম, এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা সাময়িক সময়। এখানে এই কথাটা দ্বারা বোঝাচ্ছে এই যে সাময়িক সময়ে দেশে অবস্থানরত ব্যক্তি, অর্থাৎ এটা হতে পারে কোনো বিদেশি পর্যটক বাংলাদেশে আসছে, অথবা ধরেন যে কোনো একটা বিদেশি অতিথি বা দেশে আসছে ঘুরতে ফিরে দেশে সে সাময়িক সময়ের জন্য হয়তো 2 মাস 3 মাস কি 1 বছর 6 মাসের জন্য আসে, তো সেই ক্ষেত্রে তারও কী করতে হবে, সেই তার কথাটাও এখানে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রে এখানে উল্লেখ করছে। অথবা কোনো প্রবাসী অন্য দেশের একটা লোক এখানে কর্ম করার জন্য দেশে আসছে, তার যে একটা রাইটস আছে সেটার অনিষ্টতা এই সংবিধানে বলা হয়েছে। তাহলে এখানে আমরা দুটো জিনিস পেলাম, একটা হলো যে ইন্টারনাল সিটিজেনশিপ, আর এক্সটার্নাল, বাট অ্যাজ ইন ইন্টারনাল। এটা এই দুই ধরনের নাগরিক, অর্থাৎ যারা বহিরাগত আছে, যারা দেশে থাকবে, আমাদের দেশে থাকবে যে সময়ের জন্য থাকুক, সেই ক্ষেত্রে রাষ্ট্র কী করবে বা তার অধিকার আছে কি? আইনের আশ্রয় লাভের অধিকার। এটা 31। তাহলে দুটো জিনিস আমরা এখানে পাইলাম। অ্যান্ড 32 হচ্ছে আর্টিকেল অনুচ্ছেদ মানে 32 আর্টিকেল 32 জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ, প্রোটেকশন অফ রাইটস অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টিস। আইন ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ আইন ব্যতীত, আইন ধরেন যে একটা নির্দিষ্ট আইন করা হয়েছে বা সেই আইনে তাই অপরাধী বা যে কোনো বা তার সাজাপ্রাপ্ত সেগুলোর ক্ষেত্রে ছাড়া, আইনি বিধিনিষেধ ছাড়া কোনো ব্যক্তির, স্বাভাবিক বা সাধারণ কোনো ব্যক্তির জীবন ও স্বাধীনতাতে কোনো ধরনের কোনো ক্ষেত্রে তাকে বঞ্চিত করা যাবে না। এখন আমরা আসলাম জীবন ও লাভের সহায়তা। তাহলে এরপর আসলে হচ্ছে যে অনুচ্ছেদ 33 বা আর্টিকেল 33 গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। এই দেখেন এখানে সেফগার্ডস। আচ্ছা, সেফগার্ডস কথাটা হচ্ছে রক্ষা কবচ। এই রক্ষা কবচটার সম্পর্কে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে, গ্রেপ্তার ও আটক সম্পর্কে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে, তারপরে সেফগার্ড সম্পর্কে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে, অ্যারেস্ট বা ডিটেন সম্পর্কে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে। এরকমভাবে ঘুরে ফিরে এখান থেকে কিন্তু প্রশ্নটা করতে পারে বা আসে। এটা হলো 33 নম্বর অনুচ্ছেদ। সেফগার্ডস বা রক্ষা কবচ সম্পর্কে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 33। রক্ষা কবচ জিনিসটা আসলে কী? রক্ষা কবচ জিনিসটা হলো আমি বন্দী হয়েছি,
আমাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু গ্রেফতার করলেও আমার যে কিছু স্পেসিফিক যে বিষয়গুলো যে আছে যেটা আমাকে দিতে হবে, তো রক্ষার ক্ষেত্রেও আমাকে এই বিষয়গুলো রাষ্ট্র নিশ্চিত করবে। আমি আসামি, আমি বন্দি হয়েছি দেখে যে আমাকে নিয়ে যে একবারে মনে করেন যে একবারে কাঠ গড়া বা একদম জেল হাজতের ভিতরে বড়াই দিল, কিন্তু সেটা পারবে না। তো এই ক্ষেত্রে এটাই হলো আসলে রক্ষা কবচের মূল কথাটা, সেফগার্ডস। মানে আমি বন্দি, পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে বা আমি গ্রেফতার হয়েছি, তারপরে আমি ওখানেও আমি অবমুক্ত আছি, সেটা আইনি দ্বারা এটা রাষ্ট্র আমাকে নিশ্চিত করবে। যেমন এই ক্ষেত্রে ধরেন যে আমার ওই বন্দি করে নিয়ে গেলো, এখন আমাকে নির্দিষ্ট একটা স্পেসিফিক সময়ের মধ্যে একজন ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করা লাগবে, বা আমার আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দিতে হবে, বা আমার নির্দিষ্ট আইনজীবী নিয়োগের জন্য বা মনোনয়নের জন্য আমাকে বা আমার নির্দিষ্ট আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ বা নিষ্ঠতা এগুলো কে দিবে রাষ্ট্র। এই অনুচ্ছেদে সেই কথাটা বলা হয়েছে। তো রক্ষা কবচের ভাবার্থটা এইগুলোই। তো তাহলে 33 নম্বর অনুচ্ছেদ আমরা একটু ভালো করে পড়বো। 33-এর একে বলা হয়েছে গ্রেফতার হওয়া ব্যক্তিকে গ্রেফতারের কারণ দর্শানো, অর্থাৎ আপনাকে কেন গ্রেফতার করা হয়েছে এটা আপনাকে বলা লাগবে যে ভাই আপনাকে এই জন্য গ্রেফতার করা হয়েছে। ব্যতীত পহরায় রাখা যাবে না, দর্শন ব্যতীত, অর্থাৎ এই ঘটনা না জানায় তাকে কারাগারে ভরে রাখা যাবে না, জেল হাজতে ভরানো যাবে না বা রাখা যাবে না। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া লাগবে এবং মনোনীত আইনজীবীর সাথে পরামর্শ করতে দেওয়া হবে, মানে করতে দেওয়া অবশ্যই দিতে হবে সেটা। গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে একজন ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করা, এটা বলা হয়েছে কত? গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে। দেখেন এখানে কিন্তু স্পেসিফিকভাবে একটা ঘন্টা বা টাইম টেবলের কথা বানিয়ে দেওয়া আছে, তাহলে এখান থেকে কিন্তু প্রশ্নটা আসতে পারে। এখানে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করতে হবে, এটা বলা হয়েছে সংবিধান কত নম্বর? এটা 33 নম্বর অনুচ্ছেদে। কত দফায়? 33-এর 2। দেন তারপরে 33-এর 3-এ আছে 1 ও 2 দফার কিছু প্রযোজ্য ক্ষেত্রে যিনি বর্তমানে বিদেশি শত্রু অথবা নিবর্তনমূলক আইনে আটক রয়েছেন এরকম ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই যে 33-এর 1, 33-এর 2, এই দুইটা দফা মনে করেন নিবর্তনমূলক আইনে আটক রয়েছে এমন কোনো ব্যক্তি অথবা বিদেশি শত্রু এমন কোনো ব্যক্তির ক্ষেত্রে 2 দফা প্রযোজ্য হবে না, এটাই হলো কথা। নিবর্তনমূলক আইনে আটক কোনো ব্যক্তিকে 6 মাসের বেশি আটক রাখা যাবে না, তবে কারণ সাপেক্ষে যেতে পারে সেটা। নিবর্তনমূলক আটক আইনে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার হলে তাকে তার কারণ দর্শানো। নিবর্তনমূলক আইনে আটকের তদন্ত। এখন এই নিবর্তনমূলক আইনটা আসলে কি? এই নিবর্তনমূলক আইন সম্পর্কে আমরা পরবর্তীতে আমাদের অবশ্যই একটা জায়গা আছে, সেই জায়গাতে আমরা আলোচনা পাবো, তখন সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে 34 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, দ্য প্রহিবিশন অফ ফোর্সড লেবার। সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ, এটা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 34 নম্বর অনুচ্ছেদে। যদি বলা হয় কত নম্বর দফায়? 34-এর 1। এই জায়গাটা আমাদের খেয়াল করতে যে আমাদের মাউসের কার্সারে যে 34-এর 1 এই জায়গাটাতে আছে, আমাদের এটা জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে যে আসলে কত নম্বর অনুচ্ছেদে এটা বলা হয়েছে। সরি, দুঃখিত, ক্যামেরাটা একটু। 34-এর 1 দফায় বলা হয়েছে সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ, তবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তারপরে ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত এরকম ক্ষেত্রে। যাই হোক, এরপর 35 নম্বর অনুচ্ছেদ। 25 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ ট্রায়াল অ্যান্ড পানিশমেন্ট। প্রোটেকশন ইন রেসপেক্ট অফ ট্রায়াল অ্যান্ড পানিশমেন্ট, এটা হলো যে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। অর্থাৎ এই অনুচ্ছেদের ভাবার্থটা আমরা একটু অনুচ্ছেদের দফাগুলো পড়ে নেই। এই দফা আছে 4টা, 1, 2, 35, 1, 2, 3, 4, 4টা। আইন ভঙ্গ করার অপরাধী ব্যতীত কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না এবং যোগ্য দণ্ড ব্যতীত তার বেশি দণ্ড তাকে দেওয়া যাবে না। মানে এই কথাটা হলো যে আসলে একজন যে আইন ভঙ্গ করলে অবশ্যই তার শাস্তি আছে না, তাছাড়া তাকে শাস্তি মানে যাকে তাকে শাস্তি দেওয়া যাবে না, এবং যোগ্য দণ্ড ব্যতীত তার বেশি তাকে কোনো দেওয়া যাবে না। অর্থাৎ আমি অপরাধ করছি, মনে করেন যে আমি অপরাধ করেছি, এই ক্ষেত্রে আমি অপরাধ করছি হচ্ছে যে এমন একটা অপরাধ করছি যেখানে আমার জরিমানা হওয়া উচিত হচ্ছে 100 টাকা, এখন আপনারা আমার জরিমানা করলেন 10,000 টাকা, তো সেই ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে অন্যায় হয়ে গেল, মানে আমার প্রাপ্যটা হলো না। তার মানে হলো এর কথাটা অর্থ হলো যে আমি যতটুকু যে পাপটা বা যে অন্যায়টা বা যে আইন অপরাধটা আমি করছি তার অনুপাতে যে শাস্তিটা, যে আইনের ধারা যে শাস্তিটা রয়েছে সেই শাস্তিটাই আমাকে বা আদালত কর্তৃক বা নিশ্চিত করতে হবে, এর বেশি দেওয়া যাবে না বা কমও নয়, জাস্ট যোগ্যটাই। এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে সোপর্দ ও দণ্ডিত করা যাবে না। অর্থাৎ একজন একটা অপরাধ করছে, এখন এই এক অপরাধের জন্য তাকে বারবার জেল হাজতে ধরা এটা ঠিক না, কারণ একবারই তাকে ধরতে হবে, একবারই তাকে সোপর্দ করতে হবে, একবারই দণ্ড দেওয়া যাবে, এর বেশি না। অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এখন কথা হচ্ছে একজন অপরাধ করছে, তাকেই আবার তার বিরুদ্ধে জোর জবরদস্তি করে নিয়ে যা, মানে মনে করেন যে স্বীকারোক্তি নেওয়া, যে বলো তুমি যে এই অপরাধটা তুমি করছো, এটা কিন্তু তাহলে তার বিরুদ্ধে তাকে সাক্ষ্য দেওয়া হয়। এই কথাটার মানেটা হচ্ছে যে এটাই বোঝাচ্ছে আর কি। সো দেন তারপরে 35-এর 4 নম্বর দফায় বলা হচ্ছে কোনো ব্যক্তিকে যন্ত্রণা ও মানসিক নির্যাতন ও লাঞ্ছিত করা যাবে না। অর্থাৎ তাই একজন মানুষ অপরাধ করলে, আমরা অনেক ক্ষেত্রে এই জিনিসটা বলি যে একজন একটা অপরাধ করছে, আসলে আমরা দেখেন যে আসলে আমরা মানে কথায় আমরা বলি যে একজন একটা অপরাধ করলে
চাইলে আমরা তাকে মনে করেন যে একজন অনেক সময় দেখেন না পুলিশ বা র্যাবরা দেখেন যে একজন ধর্ষককে ধরে নিয়ে আসে বসে ওই র্যাব অফিসার বা ওই পুলিশ অফিসার কিন্তু জানে যে এই মারাত্মক একটা অপরাধ করছে, কিন্তু সে চাইলে কিন্তু মনে চায় যে ওকে গুলি করে মারা ফেলা দিই তখন, কিন্তু সে পুলিশ অফিসার কেন পারে না সেটা করতে? কারণ না, সেটা করার অধিকার বা সংবিধানে তাকে দেয় নাই। হ্যাঁ, এই জন্য কোনো ব্যক্তি সে যত বড় অপরাধী করে থাকুক, যত বড় কাণ্ড সে করে থাকুক, যে আইন মাফিক যে ব্যবস্থাটা যে দণ্ড দেওয়া আছে সে ভোগ করবে। এমনিতে অযথাই কাউকে যন্ত্রণা বা লাঞ্ছিত বা মানসিক নির্যাতন এগুলো করা যাবে না, এটা সংবিধানে বলা হয়েছে। তো আমরা সেটা আর করবো না। যা হোক, 36 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে চলাফেরার স্বাধীনতা, ফ্রিডম অফ মুভমেন্টস। এই যে ইংলিশে কথাগুলো মনে রাখা দরকার, ফ্রিডম অফ মুভমেন্টস, এটা বলা হয়েছে 36 নম্বর অনুচ্ছেদে। চলাফেরার স্বাধীনতা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদ? 36। আচ্ছা, এটা আমরা একটু পড়ে নিয়ে আমরা একটু দেখার সাথে পড়ে নেব। এই যে আসলে নিজ দেশে অর্থাৎ জনস্বার্থে যুক্তিসঙ্গত আইনি বাধা নিষেধ সাপেক্ষে সকল নাগরিক দেশের সর্বত্র অবাধে চলাফেরা, বসবাস ও বসতি স্থাপন, দেশ ত্যাগ ও পুনরায় দেশে পুনঃপ্রবেশের পূর্ণ অধিকার থাকবে। অর্থাৎ জনস্বার্থে বা যুক্তিসঙ্গত আইনে বাধা নিষেধ সাপেক্ষে, মানে আমার মানে জনস্বার্থে হয়তো দেখালো যে যেখানে জনগণের স্বার্থ জড়িত আছে বা সবার মঙ্গল, সেই ক্ষেত্রে কোনো একটা যুক্তিসঙ্গত আইনি বাধা নিষেধ ছাড়া রাষ্ট্র সাধারণত কোনো নাগরিকের চলাফেরায় সাধারণ যে মুভমেন্টগুলো যে আছে এগুলোর ক্ষেত্রে রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করিতে পারবে না। 37 নম্বর অনুচ্ছেদ সমাবেশের স্বাধীনতা, ওই যে জনস্বার্থে যুক্তিসঙ্গত আইনি বাধা নিষেধ সাপেক্ষে, অর্থাৎ ওই রকম আইনি কোনো প্রক্রিয়া থাকলে নিষিদ্ধ করার ক্ষেত্রে যদি ওইরকম কোনো বিধি আরোপিত হয়, তাহলে সেই ক্ষেত্রে ছাড়া বা সেরকম কোনো ক্ষেত্র ছাড়া সমাবেশের স্বাধীনতা একজন ব্যক্তির আছে। এখন শান্তিপূর্ণ নিরস্ত্র অবস্থায় সমবেত হওয়া, শান্তিপূর্ণ সেটা হবে কি, সেই সমাবেশটা হবে কীভাবে? শান্তিপূর্ণ এবং নিরস্ত্র অবস্থায় সমবেত হওয়া, সভা সমাবেশ জনসভা করা ও যোগদানের স্বাধীনতা রয়েছে, এটা সকলের। আচ্ছা, 38 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সংগঠনের স্বাধীনতা, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। এখানে হচ্ছে যে ধরনের যে বিভিন্ন ধরনের মানে মনে করেন যে যদি এই ধারাটা আপনারা একটু পড়ে নেবেন, কারণ অনেক লং হয়ে যাচ্ছে লেকচারগুলো আমরা একটু দেখার মধ্যে দিয়ে পড়ে নিন। ফ্রিডম, সংগঠনের স্বাধীনতা, অর্থাৎ যে কেউ চাইলে সভা সমিতি সংঘ ক্লাব এগুলো তৈরি করতে পারবে, কিন্তু এখানে আবার এই যে উপধারাগুলোতে বলা হয়েছে যে কোনো ধর্মীয় বা সামাজিক সাম্প্রদায়িক শান্তি বিনষ্ট করে বা কোনো জঙ্গি সংগঠনের সাথে তৎপরতা কাজ করবে বা কোনোরূপ যদি রাষ্ট্রের ক্ষতি সাধন হয় বা কারো কোনো ক্ষতি সাধন করার উদ্দেশ্যে বা উস্কানোমূলক কোনো সংগঠন সভা যদি সেটা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা বাধা নিষেধ আছে বা সেটা করা যাবে না। তাছাড়া এমনি নর্মালি যে সাধারণত যে আমরা যে ক্লাব বা সমিতিগুলো যে পরিচালনা করে যে মানে যে মানব হিতৈষীমূলক যে কাজগুলো যে আমরা করি, কিন্তু সেই রকম সভা সমিতি বা সংঘগুলো আমাদের গঠন করা যাবে বা পারবো। আচ্ছা, এখানে সেকশন কথা আছে, সেকশন হবে আর্টিকেল হবে অনুচ্ছেদ 39 বলা হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। এখন বলেন যে চিন্তা বিবেকের স্বাধীনতা ও বাক স্বাধীনতার কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদ? এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে এই কয়টায়, যে 36, 37, 38, 39, 40, 41, 42 পর্যন্ত মোটামুটি এই অনুচ্ছেদগুলো থেকে প্রশ্ন একটা মাস্ট থাকবেই, কোনো না কোনো বিসিএসে বা কোনো না কোনো একটা জবে থাকে, মানে এই রিলেটেড যেখানে সংবিধানকে সিলেবাসে রাখা হয় সেখানে প্রশ্নগুলো থাকে। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 39 নম্বর অনুচ্ছেদ। এটা আবার যদি বলে কত নম্বর দফায়, দেখেন এখানে আবার কিন্তু স্পেসিফিক কয়টা বিষয়, চিন্তা ও বিবেক একটা জিনিস, চিন্তা ও বিবেকের স্বাধীনতা একটা কথা, বাক স্বাধীনতা একটা কথা, দুইটা, তাহলে দুই অনুচ্ছেদে বলা হয়েছে। কিন্তু দেখেন এই যে 39-এর একে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা, বিবেকে রাষ্ট্র। আচ্ছা, 39-এর 2-এ বলা হয়েছে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত আইনি বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা রয়েছে। তাহলে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে এই যে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 39 নম্বর অনুচ্ছেদ। আর যদি বলে কত দফায়? 39-এর 2-এর আবার ক, কিন্তু আমরা 39-এর 2 পর্যন্ত লাগলে হবে। দেখুন 39-এর 2-এর কতে বলা হয়েছে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা থাকবে, অর্থাৎ মনের ভাব। এটা আরেকটা দেখেন যে সংবাদপত্রের স্বাধীনতা, আমরা এই কথাটা মনে রাখেন, খুব টার্নিং পয়েন্ট এটা। হ্যাঁ, এই যে সংবাদপত্রের স্বাধীনতা এখানে দেখা যায়, এই যে আমার কার্সারে দেখেন যে এই যে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 39 নম্বর অনুচ্ছেদে। যদি বলে 39 নম্বর অনুচ্ছেদের কত দফায়? 39-এর 2। তাহলে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে 39 নম্বর অনুচ্ছেদের 2 দফায়। 40 পেশা বা বৃত্তির স্বাধীনতা, ফ্রিডম অফ প্রফেশন অ্যান্ড অকুপেশন। আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত আইনি বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের পেশা বা বৃত্তি, ব্যবসা বাণিজ্য গ্রহণের অধিকার রয়েছে। অর্থাৎ সাধারণত যেগুলো আইনি, যদি আমি যেগুলো কাজের ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে বা পেশার ক্ষেত্রে আইনি বাধা নিষেধ আছে, মানে চাইলে তো আমি আর গাঁজা ব্যবসা করতে পারবো বা হেরোইন বা মাদক ব্যবসা করতে পারবো, কারণ মাদক ব্যবসা হচ্ছে আইনগতভাবে এটা অবৈধ বা এই ক্ষেত্রে বাধা নিষেধ আছে। তো সেই ক্ষেত্রে আমি সেটা না করতে পারি। কিন্তু আমি যদি ধরেন যে আমি হচ্ছে যে নিজ উদ্যোগে ধরেন যে আমি হচ্ছে যে বুটিক্সের ব্যবসা করতে চাই, অথবা মনে করেন যে আমের ব্যবসা করবো, আমাদের আশায় এখন স্কপ আছে একটা আমের সিজন, আমের ব্যবসা করতেছি, কিংবা ধরেন যে তরমুজের ব্যবসা করলাম, মাছের ব্যবসা, কিংবা ধরেন যে আমি একটা ব্যাংক খুললাম, এটা ক্ষুদ্র একটা ব্যাংক, বা ধরেন এইগুলো যে বৈধতা যেগুলো আছে যে পেশাগুলো, সেই ক্ষেত্রে একজন নাগরিক
ভাবে যে কোনো পেশা সে করতে, একটা নাপিতের আমি চাইলে একটা কেসি বা চিরুনি নিয়ে আপনি নাপিতগিরি করতে পারেন, কারণ এই পেশাটা আপনি বা মুসি তারও একটা কর্মের স্বাধীনতা আছে, সে করতে পারেন। মানে এরকম যে কাজগুলো আছে এগুলোর ক্ষেত্রে আপনি কী করতে পারবেন, সে যে কোনো ব্যক্তি সেই ব্যবসা বাণিজ্য বা এই পেশাগুলো সে গ্রহণ করতে পারবে, এক্ষেত্রে এই নিশ্চয়তা করে রাষ্ট্র। আচ্ছা 41 আছে ধর্মীয় স্বাধীনতা। আচ্ছা এই যে গত পরীক্ষার আগে গত বিশেষ লাগে না, তারপর আগের বিশেষে ধর্মীয় স্বাধীনতার কথা বলেছে। আচ্ছা মৌলিক যে আমরা যে পড়ে আসলাম যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, ওখানে আসলে ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতার কথাটা ওখানে বলা হয়েছে যে ধর্মীয় স্বাধীনতা, ফ্রিডম অফ রিলিজিয়ন, ওখানে মূল প্রিন্সিপালের মধ্যে ছিল কথাটা। আবার দেখেন যে এখানে এসে আবার এটা স্পেসিফিকভাবে কথাটা বলা হয়েছে, এখানে ধর্মীয় স্বাধীনতা ফ্রিডম, এখানে দুইটা আছে। আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, নৈতিকতার সাপেক্ষে প্রত্যেক নাগরিকের স্ব ধর্ম পালন ও প্রচার করার অধিকার থাকবে, স্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারবে, এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করা কোনো ব্যক্তির নিজস্ব ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম অনুষ্ঠানে যোগদান করতে হবে না। অর্থাৎ ধরেন যে এখানে প্রথম অনুচ্ছেদটা আমরা প্রথম দফাটা আমরা করে নেব, দ্বিতীয় দফাতে একটু বুঝে নিই। এই যে 41-2 বলা হয়েছে, ধরেন যে একটা হচ্ছে যে আপনি এটা হাই স্কুলে একটা হিন্দু টিচারও কিন্তু থাকে, হিন্দু ধর্ম শিক্ষকও থাকে। তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে মুসলমানরা ওখানে 10 জন শিক্ষক আছে আর হিন্দু একজন শিক্ষক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই যে মুসলমানেরা নামাজ পড়বে যা দেখে ওই হিন্দু স্যারেরও তাদের সাথে যে যোগ দেওয়া লাগবে, যোগ প্রদান করা লাগবে, অথবা একটা ধর্মীয় আলোচনা সভা আছে সেখানে যে তার থাকা লাগবে বা তার উপস্থিত হওয়াই লাগবে, সেই এরকম কোনো বিধান কিন্তু সংবিধানে নাই। সো এইটা বলা হয়েছে কত 41-2 এই কথাটা। আচ্ছা 42 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সম্পত্তির স্বাধীনতা, রাইটস অফ প্রপার্টি, অর্থাৎ আমার বা রাষ্ট্রের নাগরিক হিসেবে যে আমার যে সম্পদ আছে বা এই সম্পদের যে আমার কিছু অধিকার আছে এইগুলোর নিশ্চয়তা দিবে কে? সংবিধান। এখানে 42 নম্বর সম্পত্তির স্বাধীনতা, সম্পত্তির স্বাধীনতার কথা বলা হয়েছে 42 নম্বর অনুচ্ছেদে। আমরা একটু পড়ে নেব এটা। তারপরে আসলো 43 নম্বর অনুচ্ছেদে গৃহ যোগাযোগের রক্ষণ, প্রোটেকশন অফ হোম অ্যান্ড করেসপন্ডেন্স, অর্থাৎ আইনের দ্বারার প্রতি যুক্তিসঙ্গত। অর্থাৎ এখানে দুইটা আছে, এই দফাতে দুইটা, এই 43 নম্বর অনুচ্ছেদে দুইটা দফা আছে। স্বীয় গৃহে নিরাপত্তা লাভের অধিকার থাকবে এবং চিঠিপত্র যোগাযোগের গোপনীয়তা রক্ষার অধিকার থাকবে। অর্থাৎ 43 নম্বর অনুচ্ছেদটা গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ, এটা আমাদের মনে রাখতে হবে। গৃহ যোগাযোগ রক্ষণ সম্পর্কে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 43। অর্থাৎ 43-এর কথা বলা হয়েছে যে আমার যে একটা ঘর বা গৃহ, সেখানে আমার নিরাপত্তা লাভের একটা অধিকার আছে, এটা রাষ্ট্র নিশ্চিত করবে। আর চিঠিপত্র যোগাযোগের গোপনতা, আমি চাই যে অনেক সময় আমরা চিঠিপত্র পোস্ট করি, চাইলে কেউ খুলে দেখতে পারবে না, বা সেটা আইনি কোনো বাধা নিষেধ ছাড়া, বা ধরেন যে কোনো গুপ্ত চিঠি এরভাবে তথ্য আছে বা তার যুক্তিসঙ্গত একটা আছে যে না এই চিঠিটা বা এই কমিউনিকেশনটা হচ্ছে এটা রাষ্ট্র বিরুদ্ধে, তাহলে সেই ক্ষেত্রে বাধা নিষেধ ছাড়া মোটামুটি আমার চিঠি ও যোগাযোগের গোপনতা রক্ষার অধিকার প্রত্যেক নাগরিকের আছে, বা সেটা নিশ্চিত করবে রাষ্ট্র। মৌলিক অধিকার বলবৎকরণ, আচ্ছা এই যে আমরা বলি না মৌলিক অধিকার বলবৎকরণ, এটা বলা হয়েছে এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। এটা মানে মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে বলা হয়েছে। বলবৎকরণ মানে ওটা বল থাকবে। ধরেন যে কোনো একটা ক্ষেত্রে দেখা গেলো যে আমি চাকরি করতে গেলাম, সরকারি একটু জব করতে গেছি, আমাকে সেই ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে একটা আইনি দোহাইতে বা যে কোনো একটা প্রসেসের মাধ্যমে আমাকে সেখান থেকে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে বা করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি কী করবো? সেই ক্ষেত্রে এই অনুচ্ছেদ আমাকে বলেছে না কোনো ধরনের মৌলিক অধিকার, এই আইনের কথাটা হলে যে এরকম কোনো ধরনের মৌলিক অধিকার মানে বাতিল করা যাবে না বা সংশোধন করা যাবে না, মৌলিক অধিকার সরবরাহ কী হবে? বলবৎকরণ। আচ্ছা এই অনুচ্ছেদে দেখেন এটা বলা হয়েছে শুধু মৌলিক অধিকার বলবৎকরণ, অর্থাৎ আমরা যে মৌলিক অধিকার আছে এই মৌলিক অধিকারটা বলবৎকরণ থাকবে। এখানে একটা ঝামেলা করছে দেখেন, এখানে এই যে জায়গাটা আমিও বুঝতে পারি এক সময়, এখানে দেখেন দুইটা দফা আছে, 41-1, 44-1 আর 44-2। এখন এই মৌলিক অধিকার বলবৎকরণের জন্য নাগরিক 102 নং অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে মামলা রুজু করতে পারবে। অর্থাৎ দেখেন এই 44 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু মামলা করতে পারে না। মানে 44 নম্বর অনুচ্ছেদটা দেখা দিছে যে তোমার যদি কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, মৌলিক অধিকারের ক্ষেত্রে যদি কোনো বৈষম্যর শিকার হও, তাহলে তুমি চলে যাও 102 নম্বর অনুচ্ছেদে। এই 102 নম্বর অনুচ্ছেদ অনুসরণ করে তুমি চলে যাও হাইকোর্টে, যা একটা মামলা করো বা হাইকোর্টে সেটা একটা মামলা রুজু করো, তাহলে তুমি তোমার মৌলিক অধিকার ফিরে পাবা। মানে তারপরে ঘুরে চলে আসো আমার কাছে। তার মানে এই যে 102 নম্বর অনুচ্ছেদ কয়ে দিবি যে না মৌলিক অধিকার বলবৎকরণ, অর্থাৎ 102 নম্বর অনুচ্ছেদ কী করে? 144 নম্বর অনুচ্ছেদকে বলবৎ করে। অর্থাৎ 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো মৌলিক অধিকার বহাল রাখার জন্য যে কোনো ব্যক্তি কী করতে পারে? হাইকোর্টে মামলা রুজু করতে পারবে। আচ্ছা 44-2 দফাটি বাতিল করা হয়েছে এটা। এরপরে হচ্ছে 45 নম্বর শৃঙ্খলা আইন প্রভাবমুক্ত। এখন এই কথাটার এই যে মডিফিকেশন অফ রাইটস ইন রেসপেক্ট অফ ডিসিপ্লিনারি ল, অর্থাৎ এই 45 নম্বর অনুচ্ছেদের মূল কথাটা হলো কি যে এই সংবিধানের কোনো আইনই দেশের যে অন্যান্য যে শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, ডিসিপ্লিনারি ল বলতে বোঝা যায় যেমন হচ্ছে যে মিলিটারিদের যে একটা নিজস্ব ল আছে, আইন আছে, সেনাবাহিনীদের একটা নিজস্ব আইন, নৌবাহিনীর তাদের যে ইন্টারনাল যে কার্যক্রম পরিচালনার জন্য বা যে একটা যে ল আছে সেটা, পুলিশ বাহিনীর জন্য আলাদা তাদের পরিচালনা বা কর্ম পরিচালনার ক্ষেত্রে আলাদা যে লগুলো যে আছে তাদের যে ল, এইগুলো হচ্ছে ল। এই লগুলোর সাথে এই সংবিধানের কোনো কিছুই
কিছু ওই লগুলোর উপর ইম্প্যাক্ট ফেলবে না, অথবা ওই আইনগুলো এই সংবিধানের কোনো কিছুতে ইম্প্যাক্ট মানে প্রভাব ফেলবে না। সো উভয়ই কী থাকবে, স্বাধীন থাকবে। কিন্তু ওই যে ওই ডিসিপ্লিনারি লতে যারা কর্ম হিসেবে যুক্ত আছেন, যে শৃঙ্খলা বাহিনীর যে সদস্যগুলো যে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মৌলিক অধিকারগুলো প্রযোজ্য, মৌলিক বিধানগুলিগুলো হচ্ছে প্রযোজ্য, মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়গুলো প্রযোজ্য হবে তাদের ব্যক্তিগত হিসেবে অ্যাজ এ সিটিজেন, বাট অ্যাজ এ হচ্ছে যে আপনার ওই যে প্রতিষ্ঠানের যে সে সদস্য, সেই হিসেবে তাকে কি ওই ডিসিপ্লিনারি লগুলো ফলো করতে হবে। অর্থাৎ তাই ধরেন যে হচ্ছে যে আপনার ওই ডিসিপ্লিনারি যে একজন পুলিশ কনস্টেবল, তার আইন বা তার যে ওই যে শৃঙ্খলামূলক যে আইনগুলো যে আছে, ওই শৃঙ্খলামূলক আইনের ভিত্তিতে ওই সদস্য বা ওই কনস্টেবল যতটুকু প্রাপ্য সে ততটুকুই পাবে। সেক্ষেত্রে কিন্তু এই সংবিধানের মৌলিক যে বিধানগুলো আছে, এইগুলো ওখানে আবার মানে ফুলে ফাঁপে তোলার কোনো কথা দরকার নেই। দেন আসলে 46 নম্বর হচ্ছে দায় মুক্তি বিধানের ক্ষমতা, পাওয়ার টু প্রোভাইড ইনডেমনিটি। অর্থাৎ কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের জন্য বা শৃঙ্খলা রক্ষার জন্য রাষ্ট্রের সীমার মধ্যে কোনো কার্য করে থাকলে সংসদ আইন দ্বারা দায় মুক্তি করে নিতে পারবে, অথবা ওই অঞ্চলে প্রদত্ত কোনো দণ্ডাদেশ বা বাজেয়াপ্তির আদেশ বৈধ করে নিতে পারবে। অর্থাৎ এখন কথা হলো যে দেখেন, যে কোনো ব্যক্তি যদি দেশের স্বার্থে কোনো জায়গাতে যুদ্ধ বিগ্রহ বাধায় দেয়, বা সেই জায়গাতে ধরেন যে কোনো একটা সে গুরুত্বপূর্ণ একটা কোনো কাজ করলো, বা একটা মানে সে দেখা গেলো যে সেই জায়গাতে একটা বিপর্যয়ের সৃষ্টি হয়ে গেছে, বা কোনো একটা সিচুয়েশান বা রাষ্ট্রের মধ্যে অনেক সময় জরুরি অবস্থা হয়, বা এমন কোনো কিছু রাষ্ট্রপতির বা ঊর্ধ্ব পর্যায়ে থাকে, নির্বাহী বিভাগের থাকে, যে অনেক ক্ষেত্রে তাদের দেখা যায় যে এমন কোনো আইন তৈরি করা লাগে যেগুলো হচ্ছে যে আমরা মনে করি যে এগুলো একটা মানবাধিকারের বাইরে চলে গেল। সো সেই ক্ষেত্রে কী করতে পারবে, পরবর্তীতে না সেটা বিবেচনা সাপেক্ষে সেটা করতে হবে কি, সেটা পরবর্তীতে এটা হচ্ছে যে এই আদেশটা বৈধ করে নেওয়া যাবে। এটা সংশোধনের মাধ্যমে যে অনেক সময় দেখা যায় যে ওই যে রাষ্ট্রপতিরা বিভিন্ন সমাজে অধ্যাদেশগুলো যে দিয়েছে, যেমন হচ্ছে যে আমরা ওই সময়ের কথাগুলো যদি বলি, যে হচ্ছে যে 1975 সালে হচ্ছে যে 1975 সালে যে অধ্যাদেশগুলো, 1971 যে 72 যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল, সেগুলো পরবর্তীতে সংশোধনের মাধ্যমে কী করা হয়েছে, বৈধকরণ করে নেওয়া হয়েছে। এই যে এই সময়গুলো যে বিশেষ করে স্বৈর শাসক যারা ছিল, বা সামরিক অর্থাৎ মার্শাল যে লগুলো যে ছিল আমাদের বাংলাদেশে, যে সামরিক শাসনগুলো যে সময়গুলোতে চলছে, সেই সময় সামরিক আইনের বহির্ভূত যে সামরিক আইনের বিধিতে যে কাজগুলো করছে, সেগুলো তো দেখা যায় অনেক সময় সংবিধানের সাথে অনেক মানে সাংঘর্ষিক। তো সেই ক্ষেত্রে সেই বিষয়গুলোকে তারা দেশের স্বার্থেই করা হয়েছে এমন বিষয় দিয়া তারা কি করা হয়, যে পরবর্তী সংবিধান সংশোধনের মধ্যে সেগুলোকে আপনি তাকে সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠানকে দায়মুক্তি করে বা সেটাকে আইনে পরিণত করা বা সেটাকে বৈধ করে নেওয়া হয়। এটা হলো আসলে সেই ধরনের দায়মুক্তি বিধান ক্ষমতা, পাওয়ার টু প্রোভাইড ইনডেমনিটি। দেন আসলো 47 নম্বর কতিপয় আইনের হেফাজত। এখানে কতিপয় আইনের হেফাজত বলতে বোঝাইছে, ধরেন যে এই সংবিধানে যত কিছু আমরা এই সম্পর্কে যে শুনলাম, এখন সেই ক্ষেত্রে যে সংবিধানের যে মৌলিক অধিকারগুলো যে আছে, বা এমন কোনো ক্ষেত্র আছে যেগুলো ক্ষেত্রে মৌলিক অধিকারগুলো বহাল থাকবে না। যেমন ধরো যে কোনো ব্যক্তি যদি যুদ্ধ অপরাধীর বিচার করে, আন্তর্জাতিক আইন অমান্য করে, বা গণহত্যাজনিত কোনো কর্মকাণ্ড সে করে থাকে, বা ফৌজদারি দণ্ডবিধি বিধানে আওতামুক্ত, মানে এইরকম কোনো ব্যক্তি যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, তার ক্ষেত্রে এই ধরনের এই যে মৌলিক যে আইনগুলো আছে এগুলো তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মানে এই ধরনের এই ক্ষেত্রে আইনগুলো থাকবে। এখন কথা হলো যে রাষ্ট্র পরিচালনা আমরা একটু পড়ি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত বাস্তবায়নের জন্য তৈরি করা হয়, এবং সেই আইনটি মৌলিক অধিকারের তৃতীয় ভাগে বর্ণিত সাথে সাংঘর্ষিক হয়, তবুও সেই আইন বাতিল বলে গণ্য হবে না। অর্থাৎ আইন পরিষদ তথা সংসদ যদি কোনো আইন তৈরি করে যা রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, যেমন জনগণের মৌলিক চাহিদা পূরণ বা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মৌলিক অধিকারের সাথে কিছুটা সাংঘর্ষিক হয়, তবুও সেই আইনটি বাতিল হবে না। রাষ্ট্র যদি কারো বা কোনো সম্পত্তির বাধ্যতামূলক দখল করে, কোনো প্রতিষ্ঠানের মালিক, ব্যবস্থাপক, কর্মচারী, শেয়ার হোল্ডার, এজেন্টদের অধিকার ভোটাধিকার বিলোপ করে, পরিবর্তন সীমিতকরণ নিয়ন্ত্রণ করে, খনিজ সম্পদ অনুসন্ধান বা লাভের অধিকার বিলোপ, পরিবর্তন সীমিত নিয়ন্ত্রণ করে, কোনো প্রতিষ্ঠানের আংশিক বা সম্পূর্ণ নিয়ন্ত্রণ ভার নেয়, যে কোনো সম্পত্তি, পেশা, বৃত্তির ব্যবসার সংবিধিবদ্ধ কোনো সংস্থার অধিকার, মালিকানা বিলোপ, পরিবর্তন সীমিতকরণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ দেখা যায় না যে অনেক ক্ষেত্রে দেখা গেলো যে এই যে গ্রামীণ ব্যাংকের যে একটা ঘটনা ঘটছিল, যে সেই বছর যে মানে এই যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি মামলা নিয়ে এসে যে আমলি বিগত শেখ হাসিনা সরকার যে ওনার থেকে যে আপনার যে সার্বিক ক্ষমতা, সম্পূর্ণ ক্ষমতা যেগুলো যে কেড়ে নিয়েছিল, মানে এই কথাটা বলছে আসলে যে রাষ্ট্র যদি দেখলো যে এই ক্ষেত্রে হচ্ছে যে এখানে থেকে এই যে তেল তোলা হচ্ছে বা গ্যাস বা কয়লা খনন করা হচ্ছে, এটা বা জনগণের জন্য ক্ষতিকর, তখন রাষ্ট্র কী করতে পারে, চাইলে ওই হচ্ছে যে আপনার ওই প্রতিষ্ঠানকে বাজেয়াপ্ত করতে পারে, বা ওদের মালিকানা বাদ দিয়ে রাষ্ট্র সেই মালিকানাটা নিজের হাতে নিতে পারে, সেই দায়িত্বটা নিতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা হেফাজত বলতে এইগুলো বুঝেছে। সো এই ক্ষেত্রে এইরকম ক্ষেত্রে রাষ্ট্র কোনো কিছুই এই যে মৌলিক অধিকার বা যে ফান্ডামেন্টাল যে রাইটসগুলো আমরা তৃতীয় ভাগে পড়লাম, এইগুলো এইরকম ধরনের বাস্তবায়নের ক্ষেত্রে তৃতীয় ভাগের বিষয়গুলো যে আছে জড়িত বা আছে, এগুলোর ক্ষেত্রে কোনো এই সকল আইনের ক্ষেত্রে এগুলো কোনো কিছু প্রযোজ্য নয়। রাষ্ট্র চাইলে
আইন প্রণয়নের মাধ্যমে আইন প্রণয়ন করলো যে ওই প্রতিষ্ঠানের ওই প্রতিষ্ঠানকে রাষ্ট্রায়ত্ত করবো, এরকম একটা আইন সংবিধানে পাশ করা হলো। সেই ভিত্তিতে সেই প্রতিষ্ঠানকে মানে আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখা গেলো যে না, এখানে অনেকগুলো সেই লোকটার সাথে অন্যায় করা হয়েছে, কিন্তু আসলে সেখানে জড়িত আছে রাষ্ট্রের স্বার্থ। তো সেই ক্ষেত্রে রাষ্ট্র কী করতে পারে, সেই প্রতিষ্ঠানকে রাষ্ট্রায়ত্ত করে নিতে পারে, অথবা সেই ব্যক্তির মালিকানা কেড়ে নিতে পারে বা তার মালিকানা হস্তান্তর করতে পারে। এরকম ধরনের বিষয়গুলো বলা হয়েছে। আসলে এই হেফাজত আইন বলতে এইগুলাই। এই আইনগুলো চাইলে সেভিং ফর সার্টেন লস, অর্থাৎ চাইলে সরকার এগুলো আইন তার সংবিধানের আইন প্রণয়নের মাধ্যমে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারে। এই হলো কতিপয় আইনের হেফাজত। এখন 47 ক আর্টিকেলে সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা। ইন অ্যাপ্লিকেবিলিটি অফ সার্টেন আর্টিকেলস, যে ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের 47 নং অনুচ্ছেদের দফায় বর্ণিত কোনো আইন প্রযোজ্য হয়, সেই ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের 31 নং অনুচ্ছেদ, 35 নং 1-2 দফা এবং 44 নং অনুচ্ছেদের নিশ্চয়গত অধিকার সম প্রযোজ্য হইবে না। যা হোক, আমি এই অনুচ্ছেদটা একটু ভাবসা বুঝিয়ে দেয়। আমি পরবর্তীতে একটু লিখে দেখেন এখানে এই অনুচ্ছেদের সারমর্ম কথাটা। এই অনুচ্ছেদের মূল কথাটা সংবিধানের 2য় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ, যেমন জাতীয়বাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার সাথে সংগতি রেখে প্রণীত আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই অনুচ্ছেদ অনুসারে যদি কোনো আইনে স্পষ্ট করে বলা হয় যে এটি সংবিধানের 2য় ভাগে কোনো মূলনীতিকে কার্যকর করার জন্য প্রণীত, তাহলে সেই আইনি সংবিধানের 3য় ভাগে মৌলিক অধিকার সম্পর্কিত অংশ বর্ণিত কোনো অধিকারের সাথে সাংঘর্ষিক হলেও তা বাতিল বলে গণ্য হবে না। বিশেষ করে যুদ্ধ অপরাধ, মানবাধিকার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ, আন্তর্জাতিক আইনের অধীনে অন্য অপরাধের জন্য প্রণীত আইনের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ এই কথাটা হলো যে আসলে এই আইনটা ইনঅ্যাপ্লিকেবিলিটি অফ সার্টেন লস, অর্থাৎ এই অনুচ্ছেদটা সংযোজন করা হয়েছিল মূলত সাধারণত বাংলাদেশে যে যুদ্ধ অপরাধীদের যে বিচার করা হয়েছে, এই যুদ্ধ অপরাধীদের বিচার বাস্তবায়নের ক্ষেত্রে এই 75 সংশোধনের মাধ্যমে এই ধারাটা সংযোজন করা হয়েছিল এখানে। অর্থাৎ এমন কোনো অপরাধ যদি কেউ করে যে তার শাস্তি বা সাজাদান ক্ষেত্রে সংসদে আইন পাশ করার মাধ্যমে তার সাজাদান বাস্তবায়ন করা যাবে, তো সেই ক্ষেত্রে তার ওই যে মৌলিক অধিকার বা তার হচ্ছে সংবিধানের 3য় দফায়, সংবিধানের 3য় ভাগে 2য় ভাগে বর্ণিত কোনো কিছু তার ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। অথবা যে যা হোক, আজকে আলোচনা এই পর্যন্ত। যা হোক, 42-2 এই দফাটি বিলুপ্ত করা হয়েছে 18/12/2024। এটা এই যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে হচ্ছে যে 75 সংশোধনীতে যে এই এই দফাটা সংশোধন করা হয়েছিল, পরবর্তীতে এই গত 2024 সালের বা 18 ডিসেম্বর 2024 এই দফাটা মানে বিলুপ্ত করা হয়েছে, কারণ এটা ছিল 102 নম্বর অনুচ্ছেদের সাথে সরাসরি সাংঘর্ষিক। অর্থাৎ আমি একটু বলি, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার কথা একটু বাদে, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে সবাই আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে যে আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবেন, আর ভুলগুলো থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো সেই ভুলগুলো শুধরে নিয়ে আগামীতে একটু ভালো করার জন্য। সো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।